তারপরে এখন আসেন মূল যে আলোচনা। হ্যাঁ, ক্রিয়ার প্রকারভেদ। প্রথমে বলতেছে ভাব প্রকাশের দিক থেকে। কি বলতেছে? ভাব প্রকাশের দিক থেকে হচ্ছে ক্রিয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার না তিন প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এখন ভাবটা কি আগে বুঝি। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা বলতেছে কি অসমাপিকা ক্রিয়া। একেবারে সহজ। যেমন সহজ উদাহরণ দিয়ে দিই, যেমন আমি আমার লেয়া সুন্দর না, আমি ভাত খাই। দেখেন তো বাক্য শেষ হয়েছে না হয় নাই? শেষ হয়েছে না? মানে আমি ভাত খাই শেষ, মানে আর কোনো আকাঙ্ক্ষা নাই। কিন্তু যদি এরকম ভাবে প্রকাশ করা যে আমি ভাত খেয়ে, যদি ক্রিয়াটা এরকম থাকে যে আমি ভাত খেয়ে, তাহলে কি শেষ হয়ে গেছে? যে কোনো একটা কাজ করার, আরো একটা শব্দ বা আরো একটা বাক্য শোনার একটা আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই যে ক্রিয়ার যে এই রূপটা, এটা হচ্ছে সমাপ্ত, আর এটাকে বলে সমাপিকা। সমাপ্ত থেকে সমাপিকা, আর এটা হচ্ছে অসমাপ্ত। অসমাপ্ত থেকে কি অসমাপিকা। তাহলে বাক্যের মধ্যে যে ক্রিয়ার রূপটা অসমাপ্ত, এটাই অসমাপিকা। যেমন আমি বই পড়ে, একটা হচ্ছে আমি বই পড়ি শেষ, আমি বই পড়ি। আমি ভাত খাই, আমি স্কুলে যাই শেষ। কিন্তু আমি স্কুলে গিয়ে বা আমি স্কুলে যে কোনো একটা কিছু করবো, একটা আছে। যেমন আমি ভাত খেয়ে ঘুমাইতে যাবো, পড়তে বসবো, ঘুরতে যাবো, যে কোনো একটা লাগবে, শেষ হবে না। শেষ হয়? তাহলে যে জায়গায় বাক্য সমাপ্ত, ওই জায়গায় সমাপিকা। যে জায়গায় এইরকম রূপ থাকবে, এই খেয়ে, যে, গিয়ে, এইগুলাকে বলা অসমাপিক। এই যে উদাহরণ দেখেন, এখানে বলতেছে কি, এই যে সে ভালো করে পড়াশোনা করবে, সমাপিকা। সে ভালো করে পড়াশোনা কি করবে। আর পরেরটা কি আছে? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলে কি, করলে কি, একটা 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 জানতে ইচ্ছেছে, পড়াশোনা করলে কি একটা উত্তর চাইতেছে না? এই যে হ্যাঁ, ভালো ফল হবে। তাহলে একটা হচ্ছে কি সমাপিক, সমাপ্ত রূপ, আর একটা হচ্ছে কি এটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে। এখন ভাব প্রকাশ কেন এটা বলি, এটা মনে রাখতে পারে না অনেকেই। কারণ আমার কথার মধ্যে আমি যে যখন আমি ভাত খাই, এখানে আমার কোন ধরনের ভাব আছে, আর কোনো কিছু আকাঙ্ক্ষা আছে? আর যদি বলি যে আমি ভাত খেয়ে, এখানে কি আমার ভাব সম্পূর্ণ প্রকাশ হয়েছে? যেমন আরেকটু সহজ বলি, যেমন ধরেন আপনারা বাক্যর ইংলিশে পছন্দ হয়েছে গিয়া একটা বাক্য হয়েছে 5 প্রকার, আর বাংলাতে এটা 4 প্রকার দিচ্ছে। বাংলাতেও 5 প্রকার ছিল, কিন্তু এখন 1 প্রকার কমাই ফেলছে। হ্যাঁ, যেমন বলছে ভাব প্রকাশের দিক থেকে এই বাক্য আবার হইতেছে 5 প্রকার। আপনি কি রকম ভাব, আমরা যে কথা বলি বা আমাদের কথার মধ্যে না এক্সপ্রেশন থাকে না। যেমন ইংলিশে আপনি যে আইএলটিএস করতে যান, তাহলে আপনাকে যদি ভালো মার্কস তুলতে চান, আপনার কথার সাথে যে কথাটা বলতেছেন, আশ্চর্যবোধক কোনো কথা হইলে আশ্চর্যই প্রকাশ করতে হবে। কোশ্চেন বোধক কোনো আসলে কোশ্চেনের মতো একটা ভাব নিতে হবে। এই যে ভাব নিতে হবে, কথাটা বললাম, কি করলাম, যে একটা এক্সপ্রেশনে একটা ভাব আনতে হবে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কেন আপনি বলেন যে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে কিন্তু ভাবটা আসে নাই। হ্যাঁ, এটার জন্য বলে ভাব প্রকাশ। আপনি কোন ধরনের এক্সপ্রেশন দিতেছেন, ওই এক্সপ্রেশনের উপর ভিত্তি করে ওই যে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছিল। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে? এটার জন্য বলে ভাব প্রকাশ। কারণ সবগুলো বাক্য একরকম না। যেমন বিবৃতি যেটা সাধারণ, এটা আপনি নরমালি বলতে পারেন যে আমি স্কুলে যাই, আমি ভাত খাই, হ্যাঁ, আমি রান্না করি, আমি বই পড়ি, আমি লিখি, আমি উপন্যাস পড়ি, নরমালি বলতে পারেন, এটা বিবৃতি। এটা হচ্ছে নরমাল, এইখানে ভাবটা থাকবে নরমাল। আর যখন এক্সক্লেমেটরি আসবে, হ্যাঁ, তখন ভাবটা থাকবে আপনার একটা উচ্ছ্বাস, একটা হয় আনন্দের উচ্ছ্বাস থাকবে, অথবা দুঃখের উচ্ছ্বাস থাকবে, ভাবটা ওরকম থাকবে। আবার যদি এরকম হয় যে এটা কোশ্চেন, তাহলে আপনি নরমালি আপনি ভাব প্রকাশ করে কোশ্চেন, একটা কোশ্চেনের একটা প্যাটার্ন আছে কিন্তু। যেমন হ্যাঁ, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট মানে তুমি কি একজন ছাত্র, এটা একটা প্যাটার্ন আছে। কারণ আমাদের অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হয়। হ্যাঁ, এই প্যাটার্ন না করিয়াও যদি ভাবটা যদি ভাবের মাধ্যমেও না কোশ্চেন করা যায়, ভাবের মধ্যে ছাত্র মানে যদি বলি যে বাংলাতেই বলি, সব ইংরেজিতে তার দরকার নেই, তুমি কি ভাত খেয়েছো, এক মানে এটা প্যাটার্ন নিয়ে আসলাম কোশ্চেনের, তুমি কি ভাত খেয়েছো। আর যদি বলি খেয়েছো, ভাব কোশ্চেন বুঝতেছে না, এই খেয়েছো, এই যে ভাব প্রকাশ, এই যে ভাব প্রকাশ, এটার জন্য এটা করলে ভাব প্রকাশ। ঠিক এখানে এই কথাটাই বলছে, আমার ভাব ওখানে শেষ হয় না। এক জায়গায় আমার ভাব শেষ হয়ে যাচ্ছে, আমি ভাত খাই, আর এক জায়গায় আমার ভাব শেষ হইতেছে না। হ্যাঁ, আমি ভাত খেয়ে, এটার জন্য হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে কত প্রকার? 2 প্রকার। তারপরে এখানে অসমাপিকা ক্রিয়াটাকে আবার কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে ভূত অসমাপিকা, একটা হচ্ছে ভাবী অসমাপিকা। এই ভাবী আবার কিন্তু ভাইয়ের বউ না, কথা বলছেন? হ্যাঁ, এই ভাবী মানে ভবিষ্যৎ। হ্যাঁ, আর শর্ত মানে আছে আমি বলে দিই, ভূত মানে হচ্ছে গিয়া, এই যে বলছে সে গান, একটা জিনিস এটা মনে রাখা সহজ কৌশল হইছে কি, এখানে নরমালি কোনো লজিক দেয় নাই,
তাও আমি বলে দিতেছি, মনে রাখার ভূত হইতেছে কি একটা জিনিস সমাপ্ত হইলে আরেকটা হবে। যেমন সে গান করে আনন্দ পায়, সে গান করলে আনন্দটা পাবে। একটা জিনিস সমাপ্ত হইলে আরেকটা হবে। হ্যাঁ ভূত। আর ভাবিটা হইতেছে কি, দেখেন লাইনটা ভালো করে দেন, সে গান শিখতে রাজশাহী যায়। এখন গান শিখতে যে রাজশাহী যায়, কোনটা আগে করতে হবে? এখানে আগে রাজশাহী যাইতে হবে। এখানে পরেরটা আগে হয়, আর আগে যেটা বলছে এটা কি হয়? পরে হয়। এটা হচ্ছে কি ভাবীয় সমাপিকা। আর শর্ত হইছে কি, শর্ত ইয়ার সাথে ভূতের সাথে হালকা মিল, কিন্তু এইখানে দেখেন ভালো করে, গান করলে তার মন ভালো হয়, যদি করে একটা সাপেক্ষে আরেকটা হয়, একটা সাপেক্ষে কি হয়? আরেকটা হয়, শর্ত। যেমন কি বলতেছে এখানে, গান করলে তার কি হয়? মন ভালো হয়। তাহলে শর্তজন, সে আসলে আমি যাব, কথাটা বুঝতেছেন? শর্ত, এখানে একটা শর্ত আর উপরে দুইটা মনে রাখলে আপনার নিচেরটা অটোমেটিক মনে থাকবে। তাহলে একটা হইতেছে গিয়ে একটা ইমিডিয়েট কাজ শেষ হয়েছে, শেষ হইলে কি হয়? আরেকটা শুরু হয়। যেমন সে গান করে কি পায়? আনন্দ পায়। আরেকটা হইতেছে কি, আগে যে কাজটা পরে বলতেছে এই কাজটা কি হয়ে যায়? আগে হয়। এই কাজটা কি হয়ে যায়? আগে হয়ে যায়। আর যেটা আগে বলতেছে এটা কি হয়? পরে হয়। যেমন সে গান শিখতে রাজশাহী যায়, রাজশাহী না গেলে গান শিখতে পারবে না। কথাটা বুঝছেন? এখানে যদিও লজিক নাই, এখানে আমি বলে দিলাম, এবার মনে রাখবেন। আর বাক্যের মধ্যে কর্মের উপর খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে দেন। কর্মের উপর, কর্ম কি এটা আগে আমাদের বুঝতে হবে। দুইটা জিনিস বলে দিয়েছি, এগুলো মনে রাখবেন। কর্তা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সহজে, এবং কর্ম, এই দুইটা আমি বলে দিয়েছি। কর্তা হইতেছে কি বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তা। একটা বাক্যে যে কাজ করে, যেমন এখানে একটা বাক্য বলি, সে ঘুমায়, এই যে ঘুমানোর কাজটা করে কে? এইখানে কে করতেছে? সে। এক কথা যে কাজ করে, যেমন আমি বললাম যে আমার বন্ধু মামুন প্রতিদিন সকালবেলা নিজ হাতে পথ শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করে, এখানে কর্তাকে মামুন, কারণ কাজটা করতেছে মামুন। যে কাজ একের সিম্পল কথা, কিন্তু এটা আপনার মনে রাখতে হবে না, কিন্তু এটা বাংলা পড়তে যান পদে পদে কথা বিষয়টা লাগবে, কর্তা চেনা যে বিষয়টা। তাহলে বাক্যে যে কাজ করে সেই থেকে কি কর্তা, বাক্যে যে কাজ করে। আর কর্ম হইতেছে কি একেবারে দুইটা জিনিস দ্বারা কোশ্চেন করলে কর্ম চলে আসে, কি অথবা কাকে, আর কিছু লাগবে না। কি দ্বারা বস্তু আসে, আর কাকে দ্বারা এসে গিয়া ব্যক্তি আসে। হ্যাঁ, এই কি দ্বারা কোশ্চেন করলে যদি কোনো উত্তর আসে তাহলে ওইটা হবে কর্ম, কাকে দ্বারা কোশ্চেন করলে কোনো উত্তর আসলে এটা হবে কর্ম। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, যেমন আমি বললাম যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কাকে? কি দেখাচ্ছে? এই যে চাঁদ এবং শিশু, না দুইটা কর্ম। আপনি বলতে পারবেন না শিশু এটা কর্তা। কথা বুঝতেছি? আরো একটা উদাহরণ বলি, যেমন বললাম যে হ্যাঁ, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, কি পড়াচ্ছে? ব্যাকরণ। এই যে বস্তু, কাকে পড়াচ্ছে? ছাত্রদের, এই যে ব্যক্তি। হ্যাঁ, তাইলে আমাদের এই যে কর্ম কি আইডেন্টিফাই করতে পারবো না? পারবো না। কি বা কাকে দ্বারা কোশ্চেন করে, যেমন এখানে এখানে কর্ম দিছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কিছু অকর্ম, অকর্মক, নট অকর্ম, অকর্মক, অকর্মক না, অকর্মক, আর এসে গিয়া সকর্মক, আর এসে গিয়া দ্বিকর্মক। এখন অকর্ম, ও নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। ও নরমালি অনেক শব্দের শুরুতে নেগেটিভ, ও মানে কর্ম নাই, স মানে কর্ম, আর দি মানে দুইটা কর্ম আছে। এখন আমি দুইটা বাক্য লিখতেছি, দেখেন। একটা লিখলাম হচ্ছে গিয়া সে ভাত না সে খায়, আর একটা লিখলাম সে ঘুমায়। এখানে যে উদাহরণটা নিয়ে আসছে, দেখেন তো এখানে কর্ম আছে কিনা, কোন বাক্যে কর্ম আছে? সে খায়, এখানে কর্ম আছে। সে ঘুমায়, এখানে কর্ম আছে। হ্যাঁ, কর্ম আছে, কথা বলে না, কর্ম নাই, কিন্তু ভুল উত্তর। এখানে কর্ম আছে আর এটা আমাদের কর্ম নাই। কেন আমি বলি, দেখেন এইখানে আপনি যদি সে খায়, কি খায় একটা উত্তর আসবে, ভাত, মাছ, ফল, যে কোনো একটা উত্তর আসবে। কিন্তু আপনি দেখেন তো এখানে কোনো উত্তর আনতে পারেন কিনা? কি ঘুমায় কি উত্তর আসে? কাকে ঘুমায় উত্তর আসে? কি ঘুমায় আবার কি? যেমন আরেকটা উদাহরণ বলি, আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। যেমন বললাম হচ্ছে গিয়া পাখি উড়ে, পাখি উড়ে, এখানে কর্ম আছে কোনটা?
পাগল কোন উড়ে বুলি কর্ম, এটা কোনটা কইছে এটা রে গাড্ডা ধরে বাইরে দিতে মনে উড়াটা হচ্ছে কাজ। হ্যাঁ বলেন বলেন, আমি তো এটাই চাচ্ছি। কি উড়ে যদি বলেন আপনি, তাহলে পাখি তো উঠতেছে, সে তো কর্তা। এখন কি উড়ে উত্তর আসে, কাকে উড়ে উত্তর আসে? যদি কি বা কাকে দ্বারা যদি কোশ্চেন করে না, যদি উত্তর না আসে, তাহলে ওইটা হচ্ছে কর্মক্রিয়া। এই কনসেপ্টটা এখানে নাই, এই শহরে এই কনসেপ্টটাই নেই। যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন করেন উত্তর না আসে, এটা উত্তর আসবে। হ্যাঁ কি খায়, ভাত খায়, সে খায়, ভাত আসতে পারে, কিন্তু এখানে কি ঘুমায় আসে? ঘুমানোটা কি হয়? পাখি উড়ে, কি মানে কি উড়ে যদি করো পাখি উত্তর আনো, পাখি তো উঠতেছে। আমি আগেই বলেছি যে কাজ করে সে কি কর্তা, তাহলে পাখি যদি কর্তা হয় তাহলে আমি কর্তা কর্ম দুইটা মানে হলো তাকে না, সে কর্তা। তাহলে কি উড়ে উত্তর আসে না, হ্যাঁ কি ঘুমায় উত্তর আসে না, যেগুলো তাহলে কি বা কাকে দ্বারা যদি কোশ্চেন করা হয় আর যদি উত্তর না, সেটাকে কি বলা হয়? অকর্ম। বুঝছেন? আর দেখা যায় যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যে কোনো একটা উত্তর আসতেছে, হয় বস্তু আসতেছে অথবা ব্যক্তি আসতেছে, তাহলে এটা হচ্ছে গিয়া সকর্মক্রিয়া। আর দ্বিকর্মক্রিয়া মানে হচ্ছে গিয়া কি দ্বারা কোশ্চেন করলে একটা উত্তর আসবে আর কাকে দ্বারা কোশ্চেন করলে একটা উত্তর আসবে। একটু আগে যে উদাহরণগুলো বলছিলাম, হ্যাঁ ওইটা হচ্ছে গিয়া দ্বিকর্মক্রিয়া। যেমন এই যে দেখেন, শিক্ষক ছাত্রকে বই দিলেন, কি দিলেন, কাকে দিলেন? তাহলে এখানে শিক্ষক হইতেছে গিয়া, সরি এই যে ছাত্র এবং বই হইতেছে গিয়া দুইটা কর্ম। একটা হচ্ছে গিয়া বস্তুবাচক কর্ম আর একটা হইতেছে গিয়া বস্তুবাচক কর্মটাকে কি বলে? মানে লেখা আছে, দরকার নাই তো। একটা হচ্ছে গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। গৌণ কর্ম হইছে গিয়া যেটা হচ্ছে গিয়া জীবন আছে, এটাকে বলে গৌণ কর্ম। আর মুখ্য কর্ম হইতেছে যেটা বস্তু, যেটার জীবন নাই। যেমন এখানে বই হইতেছে গিয়া মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গিয়া কি আছে ছাত্র, এটা হচ্ছে কি কর্ম? গৌণ কর্ম। আবার লিখে দিয়েছি দেন, শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাহলে এটা একটা কর্ম, এটা একটা কর্ম। এটা হইতেছে গিয়া কি কর্ম? গৌণ কর্ম। আর একটা হইতেছে গিয়া মুখ্য কর্ম। তাহলে যেটা হচ্ছে গিয়া ব্যক্তিবাচক, এটা হচ্ছে গৌণ কর্ম, যেটা বস্তুবাচক এটা হচ্ছে গিয়া মুখ্য কর্ম। মনে থাকবে? এখানে লেখা আছে, কে কে বুঝেন না বলেন? আবার বলতেছি দেখেন, শুরু থেকে বলতেছি। ভাব প্রকাশের দিক থেকে হচ্ছে গিয়া ক্রিয়া কত প্রকার? দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা হচ্ছে গিয়া যে জায়গায় বক্তব্য শেষ আর কোনো জানার আকাঙ্ক্ষা আগ্রহ থাকে না, এটা হচ্ছে গিয়া সমাপিকা। আর অসমাপিকা হচ্ছে গিয়া যে জায়গায় বক্তব্য শেষ না আরো কিছু আকাঙ্ক্ষা থাকে, এটা হচ্ছে অসমাপিকা। আর অসমাপিকাটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে গিয়া ভূত অসমাপিকা, একটা হচ্ছে গিয়া ভাবী অসমাপিকা, আর একটা হচ্ছে গিয়া শর্ত অসমাপিকা। ভূত হচ্ছে গিয়া একটা কাজ করলে আর একটা হয়, মানে একটা কাজ করার সাথে সাথে আনন্দটা পায়। আর ভাবিটা হইতেছে গিয়া যে কাজটা আগে বলতেছে এটা পরে হবে, আর যেটা পরে বলতেছে এটা আগে ঘটে। আর শর্ত হচ্ছে একটা শর্ত দিবে, এটা করলে ওটা হবে, গেল। তারপরে কিসের উপর? কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে গিয়া অকর্মক্রিয়া, সকর্মক্রিয়া, আর হচ্ছে গিয়া দ্বিকর্মক্রিয়া। অকর্ম হচ্ছে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কোনো উত্তরই আসবে না, বাক্যের মধ্যে দিক আর না দিক। বললাম তো এইটা হচ্ছে গিয়া সকর্মক্রিয়া। এটা কি কর্মক্রিয়া? সকর্ম। কারণ এখানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে একটা উত্তর আসে, কিন্তু এখানে কি উত্তর আসে? এখানে উত্তর আসে না। হ্যাঁ পাখি উড়ে, এখানে উত্তর আসে? এখানে উত্তর আসে না। তাহলে এই দুইটা হচ্ছে গিয়া অকর্মক্রিয়া, কিন্তু এখানে কর্ম না থাকলেও এটা কি ক্রিয়া? সকর্মক্রিয়া। আর সকর্মক্রিয়া হচ্ছে গিয়া নরমালি ক্রিয়া থাকবে। এখানে কি উদাহরণ দিছে? সে বই পড়ছে, তাহলে কি পড়ছে? তো উত্তর আছে, পাইছেন না? হ্যাঁ কি পড়তেছে? বই পড়তেছে। আর দ্বিকর্ম হইতেছে গিয়া একটা মুখ্য কর্ম থাকবে আর একটা গৌণ কর্ম থাকবে। এবং কি বা কাকে দ্বারা, ওই যে ওই দুইটা দিয়ে কোশ্চেন করবেন, দুইটা যদি এখানে থাকে, ওই কি বা কাকে দ্বারা কোশ্চেন করবেন, দুইটার উত্তরেই যদি একটা লাইনের মধ্যে থাকে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, কি পড়াচ্ছে? কাকে পড়াচ্ছে? এটা কি দ্বিকর্ম বলা যাবে না? কথাটা বুঝছেন? আর কোন ঝামেলা আছে? তারপরে যাইতেছি, কিন্তু ঝামেলা না থাকলে। তারপর হচ্ছে গিয়ে গঠন বিবেচনায় পাঁচ প্রকার। এখন হচ্ছে গঠন, সে একলা মিললেও ক্রিয়া হইতে পারে। যেমন একটু আগে বললাম যে বিতরণ করে, এই যে বিতরণের সাথে করে আনলেই ক্রিয়া হবে। সাধারণত সারাদিন আপনি বলেন যে বিতরণ,
ক্রিয়া হবে? বিতরণ করা। তাহলে এই যে ক্রিয়াটা গঠিত হয়েছে কয়টা শব্দ নিয়া? এই যে এরকম ভাবে গঠন। প্রথমেই বলতেছে যে এই যে সরল ক্রিয়া বলছে একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে কাজটি সম্পন্ন করে। কর্তা একটু আগে বললাম বাক্যে যে কাজ করে সে কর্তা। এখন দেখেন সে লিখছে, এখানে যে লিখতেছে কে? নাকি পাড়া প্রতিবেশী অন্য কেউ এসে লিখে দিতেছে? এই যে দেখেন এর সাথে মিলায় নেন। এখন একটি মাত্র লিখছে, কয়টা শব্দ এখানে? কয়টা পদ? আস্তাগফিরুল্লাহ। ক্রিয়ার কয়টা পদ? একটা পদ। এই যে আবার বলতে দেখেন বলছে একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এটা, এবং কর্তা নিজেই কি করে? কাজটা করে বা সম্পন্ন করে। যেভাবেই বলেন কোনো সমস্যা নেই। তাহলে দেখেন সে লিখছে, সে লিখছে, সে লিখছে। এখন এই লিখছে এটা কয়টা পদ দিয়ে গঠিত? একটা পদ। এবং বলতেছে কর্তা সেই কাজটা করে, অন্য কেউ আসে না এখানে। এই কথাটা বলছে যে একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া। সে লিখছে, ছেলেরা মাঠে খেলছে, এখানে লিখছে এবং খেলছে, এগুলো থেকে সরল ক্রিয়া, একটা মাত্র পদ দিয়ে গঠিত, কোনো ঝামেলা। তারপরে আসেন প্রযোজক ক্রিয়া। এটা অলরেডি বলছেন একজন আরেকজনকে কাজ করায়, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই যে দেখেন একটা উদাহরণ দিলে দেখবেন, বুঝবেন। বলছে রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখালে খায়, রাখাল গরুর কি করতেছে? খাওয়াইতেছে। তাহলে একজন আরেকজনকে দিয়ে কাজটা করাইতেছে না? এই যে আবার দেখেন বলছে কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। কর্তা যদি অন্যকে দিয়ে কাজ করায়, কর্তা যদি অন্যকে দিয়ে কাজ করায় তাহলে এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। এটাকে বলা হয় কি? যেমন এই যে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। তাহলে কি করাচ্ছে? কাকে করাইতেছে? কে করাইতেছে? তিনি। এখন আমি করতেছি না অন্য কেউ করতেছে? তাহলে কর্তা অন্যকে যদি কাজ করায় তাহলে এটা হবে প্রযোজক ক্রিয়া। কথা বুঝছেন? কোন ঝামেলা আছে? তারপরে আসেন ওই যে এই যে এখন নাম ক্রিয়া, এখানে বোঝার বিষয় আছে, অন্যগুলো তো সহজ। বলতেছে বিশেষ্য পড়াইছি, বিশেষণ পড়াইছি। তাহলে বিশেষ্য, বিশেষণ বা দন্নাত্মক শব্দ তো পড়াই নাই। এই মনোযোগ কোথায়? দন্নাত্মক শব্দ পড়াইছি, একেবারে সহজ, মনে রাখতে হবে আর কি। আমরা মনে রাখতে পারি না, এটাই সমস্যা। দন্নাত্মক শব্দ হচ্ছে প্রকৃতি থেকে সৃষ্ট কিন্তু মানুষ এটার নাম দিয়েছে। যেমন এই যে ফ্যান ঘুরতেছে, কেউ বলবে শা শা করে ঘুরতেছে, ফ্যান কি বলছে যে আমি শা শা করতেছি, এটা লেখ। অথবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে টাপুর টুপুর যে শব্দ বৃষ্টি এসে বলছে আমার টাপুর টুপুর এই লিখতে হবে, নাহলে মানতাম না, মামলা করে যান, এরকম কিছু বলছে। প্রকৃতি থেকে সৃষ্ট মানুষ এটাকে নাম দিয়েছে, এগুলো করে দন্নাত্মক শব্দ। এগুলা কি কি বলা হয়? যেমন বলে না অনেক সময় আমাদের ফুরা হয় না, ওর বলে না যে ব্যথা টন টন করতেছে, টন টন শব্দ হয়। তাহলে প্রকৃতি থেকে সৃষ্ট মানুষ এগুলোর নাম দিছে, এগুলোকে বলা হয় দন্নাত্মক শব্দ। বলছে বিশেষ্য, তাহলে আমি একটা বিশেষণ এখানে শব্দ লিখি। যেমন এখানে কি নিয়ে আসছে ওখান থেকে উদাহরণ নিই। এইখানে দেখেন দরকার নাই, দেখেন এই যে বলছে বিশেষ্য, বিশেষণ এবং দন্নাত্মক শব্দের শেষে আ বা আনু প্রত্যয়, দুইটা প্রত্যয় যুক্ত হবে, একটা হচ্ছে সরায়া অথবা আনু, এই দুইটা প্রত্যয় যুক্ত হইয়া যে ক্রিয়াটা হবে এটা হচ্ছে প্রযোজক, না সরি নাম ক্রিয়া, এটা হবে নাম ক্রিয়া। যেমন এখানে চমকানু, তাহলে চমকের সাথে কোনটা যুক্ত হয়েছে? আনু। তারপরে দেখেন এই যে চমক বিশেষ্য শব্দের সাথে তার বিশেষণ আনেন। এই যে কম, কম কম শব্দটা যেমন পরিমাণ বুঝাইতে, কম বেশি এটা পরিমাণ বোঝায় না, কম দ্বারা বিশেষণ বোঝায়। তাহলে কমের সাথে আ যুক্ত হয়েছে, কিসে? কমা। তাহলে কখনো আ অথবা আনু প্রত্যয়। যেমন ছটফট, এই যে বললাম না ছটফট, যেমন এখন কেউ যদি ছটফট করতে থাকে তখন কি আপনি এটা বলে দেয় যে আমি ছটফট করতেছি? মানুষ দেখে বলে না যে হয়তো এটা মুরগি ছটফট করতে পারে, হ্যাঁ, বা যে কোনো কিছু ছটফট করতে পারে, ঠিক না? তাহলে এটা কি প্রকৃতি থেকে সৃষ্ট হয় না? মানুষ এটার কি দেয়? নাম দেয়, যে ছটফট, ছটফট আনু। এই মনে ছটফট আনু লেখছে, দেখেন কি লেখা? ছটফট আনু। তাহলে এই যে বিশেষ্য শব্দের সাথে বিশেষ্য আর কি লাগছে? বিশেষণ
বিশেষণ আর হচ্ছে গিয়া ধন্যাত্মক শব্দের সাথে কি যুক্ত হয়? আ অথবা আনুব্রত্যয় যুক্ত হইলে এটা হবে কোন ইয়া? নাম ক্রিয়া। কোন ক্রিয়া হবে? তাহলে এখানে তো ধন্যাত্মক শব্দটা অপরিচিত ছিল, এখন বুঝছেন ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ কি প্রকৃতি থেকে সৃষ্ট মানুষ এগুলার নাম দিছে, এগুলাকে বলা হয় ধন্যাত্মক শব্দ। এগুলাকে বলা হয় ধন্যাত্মক শব্দ। তারপরে আসেন সংযোগ ক্রিয়া, এটা একেবারে সহজ। এখানে এই কথাগুলাই বলবে, এই যে বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক শব্দের পরে এই যে করা, এই যে আমরা সিলেক্ট করা বলছিলাম না, বিতরণ করা, এই যে করা, কাটা, হওয়া, দেওয়া, পাওয়া, খাওয়া, হ্যাঁ, এই যে এগুলা যুক্ত হইয়া কয়েকদিন আগে এনরোল্ড হয়ে গেছে, কথা বুঝছেন, মানে অ্যাডভোকেট হয়ে গেছি। কেডা কোন কারণে কি হাসি দেয় এইটিও আমি কইতে পারি, কথা বুঝছেন। তাই আমি লজ্জা দিতে দিতেছি না, যেটা আমি স্কিপ করছি এটা এটা আপনারা হাসি মারে যাচ্ছেন। আমি জানি তো এগুলো আমাদের একটা যে কেউ হাসি দিবে, কথা বুঝছেন। ছেলেরা এটা করে নাই, মেয়েরা করলো, এটা এটা দুঃখজনক। বললাম তো কেডা কোন অ্যাঙ্গেল থেকে হাসি দেয়, এই সাইকোলজি পড়ে আসছি তো, ব্যাগটা বুঝ জ্বালাই, এর সমস্যা হয়েছে এটা। আবার আমি সাইকোলজি স্টুডেন্ট না, ল স্টুডেন্ট। এই কোনো কথা নেই, স্টুডেন্ট কম কেন? তাহলে বুঝছেন এই যে এই শব্দগুলা যুক্ত হইলে কি হবে? উদাহরণগুলো দেখেন লাস্টে, এই যে মরচে ধরা, ক্যাচ ধরা, আমরা বলি না এই শব্দটা তো যারা ক্রিকেট খেলে বেশি ক্যাচ ক্যাচ ধরতেছে, ক্যাচ ধরা, হ্যাঁ। তাহলে এগুলো যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় এগুলো কি বলা হয়? সংযোগ ক্রিয়া। আর এই যে দেখেন যৌগিক ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হইয়া, আমরা কিন্তু অসমাপিকা ক্রিয়ার একটা রূপ দেখছিলাম, যেমন ভাত খেয়ে, খেয়ে একটা হচ্ছে ভাত খাই, এটা হচ্ছে কি সমাপ্ত রূপ না অসমাপ্ত রূপ? আমি ভাত খাই সমাপ্ত রূপ, কিন্তু আমি যদি এটাকে বলি যে খেয়ে, অসমাপ্ত রূপ। এই অসমাপ্ত খেয়ে যেও, এই যে অসমাপিকার সাথে একটা সমাপ্ত হবে, যেমন এই যে মরে, মরে কি দেখেন তোমার একটা একটা কিন্তু জানতে ইচ্ছা, মরে কি যাওয়া, মরে, মরাটা একটা হচ্ছে মরা, আর জানতে দিচ্ছেন, কিন্তু মরে বললে আরেকটা শব্দ যুক্ত হওয়ার জন্য একটা ইয়া থাকে, স্কোপ থাকে, জায়গা থাকে। তারপরে কমে আসা বা কমে যাওয়া, সমস্যা নেই তো, যাওয়া হইলে হবে, কমে যাওয়া। তারপরে এগিয়ে চলা, একটা অসমাপ্ত রূপ থাকবে আর একটা কি থাকবে? সমাপ্ত রূপ থাকবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে ক্রিয়া বুঝছেন? তাহলে এক ক্রিয়া হইতেছে গিয়া আমরা শুরুতে যেটা বলছিলাম, ধাতু বা শব্দ ক্রিয়ামূলের পরে কিছু বিভক্তি যুক্ত হয়, বিভক্তি যুক্ত হয়ে কি গঠিত হয়? ক্রিয়া গঠিত হয়। কি গঠিত হয়? বিভক্তি যুক্ত হলে ক্রিয়া গঠিত হয়, বিভক্তি যুক্ত না হলে ক্রিয়া গঠিত হবে। এবং ক্রিয়া কয়টা ক্ষেত্রে চেঞ্জ হয়? পক্ষ যদি চেঞ্জ হয়, মানে পুরুষ চেঞ্জ হলে ক্রিয়াও রূপের চেঞ্জ হয়, ক্রিয়া রূপটার চেঞ্জ হয়। কেন রূপের চেঞ্জ বলতেছি? যেমন আমি খাই, ক্রিয়ার এটা একটা রূপ। আমি যখন আনতেছি, ফার্স্ট পারসন যখন নিয়ে আসতেছি, তখন হইতেছে কি এই খাই, আবার আচ্ছা সে নিয়ে আসি, সে খায়, সে কি খাই? তাহলে এখানে ছিল খাই আর এখানে সে খায়, রূপ চেঞ্জ হইতেছে না? এটাই বলতেছে যে রূপের পরিবর্তন হয়, তার চেহারা চেঞ্জ হয়, হয়তো কোন একটা একার আসে অথবা রসই আসে, যে কোন একটা আসে, হ্যাঁ। আর তুমি থেকে কি খাও, তুমি কি, তাহলে রূপ চেঞ্জ হয়েছে না? তাহলে বলছে এই যে পার্সন নিয়ে আসলে, মানে পুরুষ নিয়ে আসলে, পক্ষ নিয়ে আসলে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন নিয়ে আসলে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? খাতাটা এটা জ্বালাই যাবে। কিসের পরিবর্তন হয়? রূপের পরিবর্তন হয়, ক্রিয়ার রূপের পরিবর্তন। আবার বলতেছে সময় পরিবর্তন করলেও ক্রিয়ার কি হয়? রূপের পরিবর্তন হয়। সময়টা পরিবর্তন করলেও ক্রিয়ার কিসের পরিবর্তন হয়? রূপের পরিবর্তন। তার মানে এখানে রূপের পরিবর্তন বলছে দুইটা, একটা হচ্ছে পক্ষভেদে রূপ পরিবর্তন হয়, আর একটা হচ্ছে কাল ভেদে, কাল মানে সময়, সময় ভেদে রূপের পরিবর্তন হয়। তারপরে বলতেছে ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা। অসমাপিকাটা আবার তিন প্রকার। তারপরে বলতেছে যে কিসের উপর ভিত্তি? কর্মের উপর ভিত্তি করে তিন প্রকার, সকর্ম, অকর্ম, সকর্ম, দ্বিকর্ম। তারপর গঠন বিবেচনা আবার কয় প্রকার? পাঁচ প্রকার। মনে রাখতে পারবেন না? দুই প্রকার, তিন প্রকার, পাঁচ প্রকার, 235 মনে রাখলেও হয়।
225 মানে প্রথমে 2 প্রকার, পরে 3 প্রকার, পরে 5 প্রকার। সিরিয়াল নাম্বার মনে রাখতে হবে। প্রথমে হইতেছে কি কিসের উপর ভিত্তি করে? ভাব প্রকাশের উপর ভিত্তি করে। কারণ এটা আসবে, এন্ড কোশ্চেন আসবে এটাই দেখবেন। যে বলবে হয় ভাব প্রকাশের দিক থেকে কত প্রকার দিবে, অথবা আমি বলেছিলাম তো এটা কোশ্চেনটা মনে চলে আসছে। মনে করেন যে এটা এই পরীক্ষায় চলে আসছে, এখানে হয় গঠনগত বিবেচনায় কয় প্রকার, এরকম একটা কোশ্চেন আসে। এইখান থেকে এরকম একটা কোশ্চেন সবসময় আসে। এখন আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ক্রিয়া গেল। এখন ক্রিয়া বিশেষণ। বিশেষণ কেটা কেটা পড়ছেন? বিশেষণ পড়াইছি না? বিশেষণ মানে হচ্ছে একেবারে সহজ। যেমন ধরেন এটা ক্যামেরা না, এই ক্যামেরার উপর যে একটা কভার লাগায়, এই কভারটাই থেকে বিশেষণ। ক্যামেরা মানে কোনো কিছুকে মডিফাই করা, একটু বিশেষায়িত করা। যেমন আমি বললাম যে ভালো, মানে বললাম যে ছেলেটা ভালো, ভালোটা কি বিশেষণ না? এই যে ছেলের আগে একটা ভালো যোগ করছি, ভালোটা হচ্ছে বিশেষণ। এখন এই ভালোটারে আরো বিশেষায়িত করে দেবে, খুব ভালো। বিশেষণ জিনিসটা হইতেছে কি, যখন মেয়েরা মেকআপ করে না, এটাই বিশেষণ। হ্যাঁ, কথাটা বুঝছেন? এইটাই বিশেষণ। জিনিসটা হচ্ছে কি বিশেষণ, বিশেষায়িত করা, জিনিসটাকে আর একটু গ্লোরিফাই করা। এখন ক্রিয়া বিশেষণটাও সেম জিনিসই। যদি ক্রিয়াকে আইসা কেউ বিশেষায়িত করে, যেমন হাঁটে, এটা হচ্ছে তার একটা ক্রিয়া, হাঁটতেছে, এটা কাজ। এখন আমি যদি বললাম যে দ্রুত হাঁটে, এখন কি রকম ভাবে হাঁটতেছে আইসা একটু বলে দিল না, একটু বিশেষায়িত করলো না? অথবা আস্তে হাঁটে, কথাটা বুঝছেন? তাহলে এই যে এইটা, এই বিষয়গুলো আর কিচ্ছু নাই। যে বলতে দেন, ছেলেটি দৌড়ায়, কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। লোকটি হাঁটে, কিভাবে হাঁটে? ধীরে হাঁটে। মেয়েটি গান করছে, কিভাবে গান করতেছে? গুনগুনায় গান করতেছে। নরমালি তো এটা বললে হয়তো যে মেয়েটা গান করতেছে, কোনো সমস্যা ছিল? বাক্যে কোনো সমস্যা হইতো? অর্থ প্রকাশে ব্যাঘাত করতো না? এটাকে আর একটু বিষয়, কিভাবে গান করতেছে, কোন অবস্থাতে গান করতেছে, আর একটু সামনে এনে বসাই দিছে আর কি। তাহলে যদি বিশেষ্য বা সর্বনামকে যদি বিশেষ্য বা সর্বনামকে যদি বিশেষায়িত করে, তাহলে এটা হবে শুধু বিশেষণ। আর যদি ক্রিয়াকে বিশেষায়িত করে, ক্রিয়া বিশেষণ। এই যে হাঁটাটা হচ্ছে কি, দৌড়া, এটা হচ্ছে কি ক্রিয়া না? তো এইটাকে, এইটার সামনে কি বসছে? দ্রুত, একটা বিশেষণ বসছে দ্রুত। তাহলে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার সামনে বসলে ক্রিয়া বিশেষণ। আর যদি বিশেষ্যের সামনে বসে, যেমন ছেলে হয়েছে কি বিশেষ্য, ছেলে কি? তাহলে ভালো ছেলে, তাহলে এটা নরমালি বিশেষ্য, আর কোনো কিছু দরকার নাই। নরমালি এটা কি? এটা বিশেষণ। নরমালি এটা কি একটা বিশেষণ? নরমালি হচ্ছে এটা বিশেষণ। এই শব্দটা হচ্ছে বিশেষণ। কথাটা বুঝছেন? আর ক্রিয়ার সামনে বসলেই শেষ। এই দেখেন পরে গুলাই গুলাই বলবে বিভিন্ন ধরনবাচক বিশেষণ। বলছে বৃষ্টি পড়তেছে, কোনো সমস্যা আছে? বললে অর্থের ব্যাঘাত ঘটে, কিন্তু কিভাবে পড়তেছে এটা বলেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে। ধরনটা বলে দিয়েছে, কারণ অবস্থা। তারপর আবার দেখেন, কেউ কিছু বলবে না, কিভাবে চললে? ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। তাহলে কাল, কাল মানে কি? সময়। আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। ফলের চেয়ে কিসের দাম বেশি? ফুলের দাম বেশি। এই যে আজকে যেমন 26শে মার্চ গেছে, ফুলের দাম বেড়ে গেছে না? হ্যাঁ। তারপরে আরো বিভিন্ন অকেশন আছে, 21শে ফেব্রুয়ারি আছে, ভ্যালেন্টাইন ডে আছে, তারপরে আছে 16ই ডিসেম্বর আছে। এই সময়গুলো